তোলো, তখন যে একটা পিনপদন নিস্তব্ধতা তৈরি হতো ক্লাসে, বুকের ঢিপ ঢিপ শব্দটা আমি জানলা দিয়ে শুনতে পেতাম, এত কাছে ছিল। বাসা থেকে বের হলেই যে আঙিনা হয়, একটা বাড়ির যে আঙিনা হয়, আমার জন্য আঙিনা ছিল মুসলিম মডার্নের মাঠ। তার মানে অন্যদের জন্য স্কুল পিরিয়ডটা বা বড় যে বিকালের সময়টা স্কুলের সাথে এঙ্গেজমেন্ট ছিল, আমার জন্য এঙ্গেজমেন্ট ছিল হচ্ছে 24 ঘন্টা। সেটা জ্যোৎস্না রাত হোক, বর্ষণমুখ হোক, দুপুর হোক, যে কোনো সময় হোক, সেটা লাটিম ঘোরানোর জন্য হোক, ঘুটি ওড়ানোর জন্য হোক, ডাংগুলি খেলার জন্য হোক, কুস্তি করার জন্য হোক, মুসলিম মডার্নের মাঠ ছিল। সেদিক থেকে এটা আমার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। অনেকে বলার চেষ্টা করেছিলেন জায়গাটা কেমন ছিল। আমার যতটুকু মনে পড়ে, আমি কাঠের দোতলার মেমোরিটা আমার অত ভালো নাই, কিন্তু পাশের যে টিনের বিল্ডিংটা, এটা আমার মনে আছে। বিল্ডিংয়ের এই কোণাটা হচ্ছে ধান ক্ষেতের উপরে তৈরি। আশেপাশে স্কাই স্ক্র্যাপার বলতে তখন যা ছিল, 3টা বিল্ডিং আমার মনে আছে। একটা হচ্ছে দাউদ বিল্ডিং, যেটাতে আমরা থাকতাম, দোতলা। উত্তরে হচ্ছে মহিব চৌধুরী সাহেবের চৌধুরী কুঞ্জ, আরেকটু এদিকে এসে পানাউল্লাহ সাহেবের আমফা মেনশন, আর এদিকে তাকালে ওই দূরে দেখা যেত পূবালী ব্যাংকের দোতলা। এর মাঝখানে আর কোনো কনস্ট্রাকশন ছিল না। দক্ষিণ পাশে হচ্ছে খোলা মাঠ, ওটা হচ্ছে উঁচু মাঠ, এটা হচ্ছে নিচু মাঠ। এই হচ্ছে আমার মেমোরি। আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত। আমার মনে আছে এইখানে এই মাঠের অর্ধেক পর্যন্ত ছিল কচুক্ষেত পুরান বাজার, এই পর্যন্ত ছিল কচুক্ষেত পুরান বাজার। 70-এর মাঝামাঝি যখন নতুন বাজার তৈরি হলো, মাটি কেটে দিক দিয়ে রাস্তা হচ্ছে, টিলা কেটে যখন তৈরি হচ্ছে, আমার মনে হয় এখন যেন আমি তাকাই, মনে হয় কোনো একটা উপন্যাসের মতো। নতুন মাটির গন্ধ, কাঁচা বাঁশের গন্ধ, বেড়ার তৈরি যে গন্ধ আমার মেমোরিতে এখনও জাগ্রত। 78 সালে বন্যা যখন হলো, এই পর্যন্ত পানি, ইব্রাহিমপুর ডোয়া এই পর্যন্ত পানি। স্কুলে যখন বন্যার্থদের ক্যাম্প তৈরি করা হলো, ওই ডিডিটির গন্ধ, ওই যে লাউ দিয়ে ডাল দিয়ে একসাথে লাবড়া তৈরি করার গন্ধ আমার এখন স্পষ্ট মনে আছে। আমি বলছিলাম ওই একই সময় পাশাপাশি বন্যা যখন হয়, তার আশেপাশে স্কুলের প্রথম বয় স্কাউট তৈরি হলো। আমার সৌভাগ্য, আমি বয় স্কাউটের প্রথম গ্রুপের একজন। ওই একই সময় আমরা গেলাম হচ্ছে স্কুলে নতুন ব্যান্ড আসবে, ব্যান্ড ছিল না স্কুলে, ব্যান্ড কিনতে গেলাম। আমিন ভাই আছেন, আমিন ভাইয়ের সাথে ওই মহাখালী ফ্যাক্টরি থেকে ব্যান্ড ট্যান্ড কিনে আসলাম। তবে এই ব্যান্ড পরবর্তীতে আমাকে একটা বিড়ম্বনায় ফিরেছিল। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন কোনো কারণে আমাদের পার্শ্ববর্তী একটা স্কুলের ব্যান্ডের টিচার অনুপস্থিত ছিলেন, আমাকে পাঠানো হলো ব্যান্ড শেখানোর জন্য। আর পার্শ্ববর্তী একটা স্কুল, ওদের আবার কো এডুকেশন ছিল না। আজকে যেরকম উঁচু দেয়াল, এত উঁচু দেয়াল ছিল না, কিন্তু ওইখানে বসে আমার কাছে মনে হয়েছিল যে অবলা নারীদের যে একটা সবল ক্ষমতা, ওই পুরা গার্লস স্কুলের মাঝখানে আমি ক্লাস 10-এর একটা ছেলে ব্যান্ড শেখাচ্ছি। 1 সপ্তাহ টিকতে পেরেছিলাম, তারপর আমি দৌড়ে চলে আসছি। শহীদানগরে ছিল সেটা। আমার মনে আছে এই যে পিছনে যে গাছগুলি আছে, 3টা আম গাছ হচ্ছে পুরনো, আমার স্মৃতি যতদূর যায় এই 3টা আম গাছ তত দূরের। বাট এই কড়াই গাছ বা ওই কাঠবাদাম গাছগুলি তখন ছিল না। ওইখানে একটা গাছ ছিল শেওড়া গাছ, আমি জানি না কার মনে আছে। শেওড়া গাছটা বিশেষভাবে মনে আছে আমার এই জন্য, খায়ের স্যার, রহমান স্যারের মতো টিচার যারা ছিলেন, ওনারা ক্লাস থেকে বলতেন, পান চিবাতে চিবাতে বলতেন, ওই যে শেওড়া গাছের উপরে ডান দিকের যে ঝুলে আছে ডালটা, যা ওটা কেটে নিয়ে আয়। গেলাম, কেটে নিয়ে আয়, এটা পরিষ্কার কর, এবার হাত পাত। মানে আমার এটা মনে আছে যে স্যাডিজমের চূড়ান্ত, যে আমাকে দিয়ে ডাল কাটায়, আমাকে পিটাচ্ছেন। আমি প্রণাম জানাই সেই সব শিক্ষার্থী, সেই সব শিক্ষকদেরকে। আজকের দিনে এই ঘটনা মানবাধিকার কর্মীরা কেসু করে দিবে, রাস্তায় রাস্তায় মিছিল করবে, ওনারা পিটাইতেন। কিন্তু আমি পিটানো সাপোর্ট করি না যদিও, বাট আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই সেই সব শিক্ষার্থীকে। আমার এসএসসি পরীক্ষার আগে আমার মনে আছে টিচাররা বাসায় আসতেন খোঁজ নেওয়ার জন্য যে কোনো হেল্প কি দরকার। আমি জানি না আজকের টিচাররা কি, আমি বিশ্বাস করতে চাই মুসলিম মডার্নের টিচাররা এখনও সেরকম আছেন, হয়তো অনেকেই আছেন, সবাই আমি ঢালাওভাবে শিক্ষকদের দোষ দিতে চাই না, অনেকেই সেরকম রয়ে গেছেন, বাট তাদের সংখ্যা হয়তো হাতে গোনা, কম হয়ে গেছে। 70-এর মাঝামাঝি না শেষের দিকে বার্মা থেকে চিটাগং হয়ে ঢাকায় এসে ঢুকলো কুংফু ক্যারাটের একটা বাতাস এসে ঢুকলো। আমরা তখন মাত্র উঠতি বয়স, ভেসে গেলাম তাতে। পাড়ায় পাড়ায় ক্লাব হলো, কিন্তু এটা এমনই একটা জিনিস, ওই ক্লাবের রিংয়ের মধ্যে কি আর আটকা থাকে? তা আটকা থাকে না, সেটা উপচে পড়লো হচ্ছে রাস্তায়। টকবকে তারুণ্য, ধনুকের ছিলার মতো টান টান শরীর, রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে।
মারামারি ইত্যাদি ইত্যাদি। রাস্তার রাজা হুমায়ুন শেখদের একটু আগে কথা বলে গেলেন, আমি আর নাম বলতে চাই না বাকিদের। বাট তখন ছিল কীরকম, তখন ছিল হচ্ছে কনফ্লিক্টের ধরনগুলি কীরকম ছিল, ছিল হচ্ছে এরকম, রাস্তা দিয়ে যাচ্ছে একজন দুজন যাচ্ছে, আরও দুজন এই পাশ থেকে তাকাচ্ছে, ও জিজ্ঞেস করলো এই তুই আমার দিকে তাকালি কেন? প্রতি উত্তর, তোর চেহারাকে রেজিস্ট্রি করা যে তাকানো যাবে না। শুরু হলো মারামারি। অনেক মারামারি হয়েছে, অনেক মারামারি করেছি আমরা রাস্তায়, কিন্তু তার মধ্যেও কোথায় যেন একটা নিষ্পাপ সারল্য ছিল। আজকে যখন আমরা দেখি বিভিন্ন জায়গায় কথা শুনি, উত্তরার কথা শুনি, কিশোর গ্যাং, কি বিভৎস, কি ভয়ানক। আমি জানি না সমাজ কেন এই দিকে চলে গেল। আমাদের সময় এই জিনিসগুলো এইরকম ছিল না। তার একটা কারণ হবে হয়তো আমরা অনেক ক্লুলেস ছিলাম, কম্পারেটিভলি অনেক ক্লুলেস ছিলাম, পৃথিবীর বা সমাজের মূল স্রোত থেকে দূরে ছিলাম। আমাদের এত এত অ্যাক্সেস ছিল না টু ইনফরমেশন। আজকের জিনিস যেরকম ইনফরমেশন থাকে। খেলাধুলার কথা আমার না বললেই না। এই শুধু স্কুল না, এই পুরো এলাকার প্রাণকেন্দ্র ছিল হচ্ছে মুসলিম মডার্ন এই মাঠ। খেলাধুলায় আমরা এমন ছিলাম, দুপুরের পরে মারা চাইতেন সবসময় ছেলেমেয়েরা একটু রেস্ট করে, আমরা সবসময় পালিয়ে আসতাম। আমার মনে আছে একাধিকবার, আমার বড় বোন এখানে আছেন সাক্ষী, জানলার ওই শিকের সাথে শিকল দিয়ে তালা মারা, পায়ে তালা মেরে আমাকে আটকে রাখা হয়েছে। অনেক মনে হচ্ছে এরকম। এইরকমভাবে আমরা, মানে মাঠ ছিল আমাদের প্রাণ। আমাদের ছেলে মেয়েদেরকে ধাক্কা দিয়ে মাঠে নেওয়া যায় না। আমি একটা ঘটনা না বললেই না। কয়েক বছর আগে অফিস থেকে ফিরছি, রাত হয়ে গেছে, আমাদের ছেলেদের রুমের পাশ দিয়ে যাচ্ছি, আমার বড় দুই ছেলে কথা বলছে যে আমি কেমন করে যে ব্যাক ভলি মারলাম তুমি তো সেটা দেখো নাই। আমার পিতৃ হৃদয় উদ্বেলিত হয়ে উঠলো, এক ঝলক রক্ত। শেষ পর্যন্ত পারলাম। আমার ছেলে মেয়ে ফুটবল খেলতেছে, আস্তে চুপি চুপি রুমে ঢুকলাম, গিয়ে দেখলাম PS4 প্লে স্টেশনে ফিফা গেম খেলতেছে। দিস ইজ ঘটনা না বললেই না। আমরা যখন অনেক ছোট, ক্লাস 4-5-এ পড়ি, বড়রা তখন ফুটবল খেলে অটোমেটিক বল। আজকের ছেলেরা অটোমেটিক বল বলে কি জানে না। অটোমেটিক বল বলে হচ্ছে যেটাতে বাতাস দিলে একটা ভাল্ব থাকে, অটোমেটিক সে ফোলে। আমরা টিফিনের পয়সা 10 পয়সা, 5 পয়সা, 15 পয়সা জমিয়ে 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 39 টাকা পর্যন্ত জমালাম। আমরা জানি না ফুটবলের দাম কত। অনেক দূরে হেঁটে হেঁটে বনানী রেল লাইনের পাশের যে মার্কেটটা তখন ছাপড়া ছিল, ওখানে হাতে বল বানানো হতো। বল বানাতে গেলাম, দেখলাম অটোমেটিক বলের দাম হচ্ছে তখন 65 টাকা। একটা বল ছিল নলালা বল, আমি জানি নলালা বল কেউ চেনে কিনা, যেটাতে ভাল্ব নাই, ওই যে রশি দিয়ে পেঁচাইতে হতো, ওইটার দাম হচ্ছে 45 টাকা। অনেক কান্নাকাটিতে 39 টাকায় দিল। ওই একটা বল আমরা হাতে করে করে নিয়ে আসলাম, আর দ্যাট বিকেম আওয়ার লাইফ। আজকে ঘরে ঘরে বল। ওই সময় মাঠে 22-2 44টা ছেলের একটা বল ছিল নলালা বল, আমাদের লাইফের চালিকা শক্তি। আজকে ঘরে ঘরে বল, একটা ছাত্রের হয়তো অনেক বেশি বল। বাট ওয়ের ইজ দ্যাট কানেক্টিভিটি? আমি জানি না এটা কোথায় যাচ্ছে। আমাদের সচ্ছলতা ছিল না তো। আমাদের বাবা মারা যখন আমাদেরকে সফল হওয়ার কথা বলতেন, তখন মনে মনে বলতেন, যখন বলতেন বাবা মানুষের মতো মানুষ হও, তখন তারা মনে মনে আসলে বলতেন ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার হও। কারণ আমাদের সময় ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া জীবনের সফলতা যেন আসতো না। শুধু এরাই ছিলেন মানুষ, বাকি সবাই হচ্ছে অমানুষ। এটার একটা কারণও আছে। আমরা যখন ছোট ছিলাম, দেশ ছোট ছিল, উই ওয়ার ইয়াং, দ্য কান্ট্রি ওয়াজ ইয়াং। আমাদের অনেক রিসোর্সের কমতি ছিল, অনেক সুযোগ সুবিধার কমতি ছিল, ঘাটতি ছিল। ওইরকম সময় সাফল্য বলতে আসলে আমরা বোঝাতাম সচ্ছলতাকে। সলভেন্সি বা সচ্ছলতা আমাদের সাফল্যের সংজ্ঞাকে কঠিনভাবে ইনফ্লুয়েন্স করেছে। কিন্তু আজকে আমরা একটা অনেক সমৃদ্ধশালী দেশের অংশ, অনেক সমৃদ্ধশালী একটা পৃথিবীর অংশ। দ্য সলভেন্সি ক্যানট বি দ্য প্রাইমারি ডিটারমিনেন্ট অফ আওয়ার ডেফিনেশন অফ সাকসেস। সচ্ছলতা আজকে জীবনের উদ্দেশ্য হতে পারে না, কোনোভাবেই পারে না। তাহলে আজকে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, আজকের মুসলিম মডেলের ছাত্র যারা আছে, আজকে আমাদের ছেলে মেয়ে যারা আছে, ওদেরকে আমরা কী বলবো আসলে সাফল্যটা কী? এখন যদি আমরা আমাদের জীবনের পিছন দিকে তাকাই, অনেক কিছু তো করলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট? আমরা কী করলাম? ওই ডেফিনেশনে আমরা মনে হয় রং হয়ে গিয়েছিলাম তখন। আমার কাছে আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে, সরি আমি জানি একটু বেশি সময় নিচ্ছি, আইল টেক 2 মিনিটস মোর। আজকে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার ব্যক্তিগত সাফল্যের সংজ্ঞা হচ্ছে এইরকম, যে আমি আমার স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে পারি, সেটাই হচ্ছে আমার সফলতা। আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আমি সেই স্বপ্নের কথা বলছি যে আমাদেরকে
তাড়িয়ে বেড়ায়, আমাদেরকে যা ঘুমাতে দেয় না। এই কথা বলার আরও একটা বড় কারণ হচ্ছে আজকে পৃথিবীতে এত সুযোগ সুবিধা, যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টে কেউ যদি প্যাশনেটলি লেগে থাকে তার পক্ষে সাইন করা সম্ভব, তার পক্ষে উজ্জ্বল হওয়া সম্ভব। আজকে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার একমাত্র পেশা নয়। এর পাশাপাশি আমার আরেকটা পর্যবেক্ষণ, অনেক দুঃখ নিয়ে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করি, যেটা আমরা পেয়েছি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে। আমি এটাকে বলি অবজেক্টিভিটি। অনেক বেশি করে আমরা গন্তব্য নির্ভর হয়ে যাচ্ছি। এই কর্পোরেট ওয়ার্ল্ড আমাদেরকে শেখাচ্ছে সব কিছুর পিছনে একটা অবজেক্টিভ থাকতে হবে, একটা গোল থাকতে হবে, অ্যাচিভমেন্ট হতে হবে। ইভেন আমি দেখি কোথাও ভর্তি হতে গেলে 3 মাসের কোচিং, 2 মাসের কোচিং, ইত্যাদি ইত্যাদি। ক্রিকেট একসময় খেলতাম আমরা, হচ্ছে টেস্ট ক্রিকেট খেলতাম 5 বলের, তারপর ওয়ানডে, তারপর ওটার শান্তি নেই, এখন T20। এভরিথিং ইজ এ প্যাকেজ। মানুষের সম্পর্ক হয়ে গেছে একটা প্যাকেজ, একটা অবজেক্টিভিটি। আমার মনে হয় জিনিসটা আমাদেরকে অনেক বেশি যান্ত্রিক করে ফেলছে, অনেক বেশি যান্ত্রিক করে ফেলছে। শুধুমাত্র গন্তব্যই কি জীবনের সাফল্য, গন্তব্যে পৌঁছানো? যাত্রাপথটার কী অবস্থা? আমরা কি যাত্রাপথটা উপভোগ করব না? আমি কি শুধু পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, শুধু এখানে স্টেপগুলিতে যাব? এই যাওয়াই ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা। আমার মনে হয় এইখান থেকে আমাদেরকে অ্যাটলিস্ট, আমরা ভুল করেছি, আমাদের সন্তান-সন্ততি, আমাদের পরবর্তী জন্মকে আমরা যদি বলি জীবনটাকে উপভোগ করাও শিখতে হবে, সাফল্য নয়, সার্থকতা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজেকে হ্যাপি হচ্ছি, আমার কাজে আমার পরিবার, আমার সমাজ, আমার মানুষ জাতিকে উপকৃত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তারা উপকৃত হচ্ছে, আমি যাই করি না কেন তাই আমি মনে করি শুদ্ধ। আমি জানি হাংরি পিপল আর অ্যাংরি পিপল। আই এম স্ট্যান্ডিং বিটুইন ইউ অ্যান্ড লাঞ্চ। আমি আর দেরি করতে চাই না। আমি সত্যি আবেগে আপ্লুত বহু বছর পরে এখানে উপস্থিত হতে পারার জন্য, আমাকে এখানে উপস্থিত হতে পারার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, আবার তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং অনুকরণ ফারুক খান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কামনা করি মুসলিম মডার্ন একাডেমি আমার স্মৃতিতে যেমন করে আছে, আমি কামনা করি মুসলিম মডার্ন একাডেমির ভবিষ্যৎ উজ্জ্বল হোক। মুসলিম মডার্ন একাডেমির কথা যখনই শুনবো, কোনো কিছু ভালো করেছে, আমার বুক গর্বে সবসময় ভরে উঠবে। আমরা সবাই যেন আমাদের নিজস্ব স্বপ্ন খুঁজে পাই এবং সেটাকে বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি 81 বেজের পক্ষ থেকে সবাইকে একটু দেখাচ্ছি, অনেক পুরনো একটা ছবি। ওনারা বাড়ি সাহেবের হাত দিয়ে মুসলিম মডার্ন স্কুলের প্রধান শিক্ষককে দিবেন। অন্তত স্মৃতিটা আমাদের স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকবে। মামুন ভাই এবং বাড়ি ভাই দুজন মিলে প্রধান শিক্ষককে এই ছবিটা উপহার দেবেন। সাচ্ছু ভাই সামনে, সাচ্ছু ভাই। অনেক পুরনো ছবি আমাদের এই মামুন ভাইয়ের কাছে থাকে, আপনারা চাইলে নিতে পারবেন। অনেক পুরনো ছবি, 81 সালের। বিটি আপা উঠতে পারবে না মনে হয়। ধন্যবাদ। এবারে প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা উপহার বিতরণ। বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে আজকের এই অনুষ্ঠানের স্মারকচিহ্ন ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপহার গ্রহণের জন্য প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে উপহার গ্রহণ স্থলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে। বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকচিহ্ন ক্রেস্ট, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার
তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়। ধন্যবাদ। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়ের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকচিহ্ন ক্রেস্ট হস্তান্তর করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সঙ্গে রয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব বারী সাহেবকে আমাদের শুভেচ্ছা ক্রেস্ট উপহার দিচ্ছেন গাজী মেজবাউল হক সাচ্চু ভাই।